বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, যেটা দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর ধনু রাশি, এবং পঞ্চম ঘর যেটা মীন রাশি সাধারণ রাশি, এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে গ্রহ থাকলে এমনি বলবান হয়। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই 19শে সেপ্টেম্বর 2025 দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণে প্রবেশ করবে। তো দ্বিতীয় চরণে ছিল, তার মানে হচ্ছে বিষ নবাংশ হয়ে গেল, শুক্রের নবাংশে ছিল। এবার তৃতীয় চরণে চলে আসা মানে বুধের নবাংশে অবস্থান করা। তো বুধের নবাংশে অবস্থান, বুধের রাশিতে অবস্থান, তার সাথে নিজের নক্ষত্রে অবস্থান, কী রকম প্রভাব পড়বে এই সময়কালে এই বৃশ্চিক রাশির উপর? কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকম বহু রোচক সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয়। অষ্টম ঘরটা হচ্ছে কি, সংঘর্ষের ঘর। তো সংঘর্ষ ঘরে যদি জ্ঞানের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তো জ্ঞান, শিক্ষা, তো শিক্ষার যদি আলো অষ্টম ঘরের অন্ধকারকে দূর করে দেয়, তো এটা তো বিশাল একটা ভালো। এটা তো নিজেকে আত্মবিশ্লেষণ করার ঘর, গভীর বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, এগুলো সমস্ত কিছুই তো অষ্টম ঘর থেকে দেখা হয়। এছাড়া আর্থিক জিনিসটাকেও, টাকা পয়সার ব্যাপারেও এই অষ্টম ঘর থেকে দেখা হয়। অষ্টম ঘরে শুভ গ্রহ অবস্থান করলে যথেষ্ট ভালো ফল দেয়, আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত করায়। আর দেবগুরু বৃহস্পতি যেরকম অর্থেরও কারক, ধনসম্পত্তির কারক, সেরকম তো জ্ঞানেরও কারক, বিদ্যার কারক। দেবগুরু বৃহস্পতি শুক্রের অবস্থান যথেষ্ট ভালো হয় অষ্টম ঘরে। তো যাই হোক, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, সেই দৃষ্টিগুলো বিশেষ ভূমিকা এই সময় থাকছে। কারণ গুরুর দৃষ্টিতে থাকে অমৃত ধারা। দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা দ্বাদশ ঘরে থাকছে। সেটা হচ্ছে শুক্রের রাশি, মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে থাকছে। আবার এই সময়কালে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে, ধনু রাশিকে দেখছেন, নিজের মূল ত্রিকোণ রাশি যেটা দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর। এবং নবম দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘর হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, কুম্ভ রাশি, এবং এই রাশিতে আবার রাহু অবস্থান করছে। রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপরে, তাহলে এই জায়গাটাও যথেষ্ট ভালো। এবার শনি অবস্থান করছে পঞ্চম ঘরে মীন রাশিতে। শনির সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে, এই অবস্থানটাও ভালো। এবং অক্টোবরের 3 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। এখন নিজের নক্ষত্রে রয়েছে উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায়, এরপরে পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে 3 তারিখে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই আবার অবস্থান করবে, আবার দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে শনি। তো অর্থাৎ এই সময়কালে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আসছে। তো দেবগুরু বৃহস্পতি এতদিন ছিল দ্বিতীয় চরণ, যেটা শুক্রের নবাংশে। এবার 19 তারিখে, 19শে সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি চরণ চেঞ্জ হচ্ছে, তৃতীয় চরণে চলে আসা, অর্থাৎ বুধের নবাংশে চলে আসা, এবং এখানটাতে 18ই অক্টোবর পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে, তখন আবার উচ্চ অবস্থায় একদম ভাগ্যের ঘরে যে বসবে কর্কট রাশিতে। তখন রাশির উপর আবার দৃষ্টি থাকবে এই দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে, সেটাও আবার এই পুনর্বসু নক্ষত্রে, অতিচারী দেবগুরু বৃহস্পতি। তো সেই সময় তো আর বেশি দিনের হবে না, তারপরে দেবগুরু বৃহস্পতি আবার বকরি হয়ে যাবে। তো যাই হোক, বুধের নবাংশে অবস্থান, এবং বুধ বর্তমান সময়ে খুবই ভালো অবস্থানে রয়েছে। এই বুধ রয়েছে হচ্ছে একদম একাদশ ঘর, যেটা লাভের ঘর, সেটা বুধের নিজের মূল ত্রিকোণ রাশি, এবং কন্যা রাশিতেই বুধ কিন্তু উচ্চ হয়ে যায়। অর্থাৎ বুধের অবস্থান যথেষ্ট ভালো, উচ্চ অবস্থায় লাভের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে, খুবই ভালো অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি বুধের নক্ষত্রে অবস্থান করছে। পরবর্তীতে যখন বুধ আবার অক্টোবরের 3 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, তখন তো বুধ চলে যাবে দ্বাদশ ঘরে। তখন বুধের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ বুধের নবাংশে অবস্থান, বুধের রাশিতে অবস্থান, আবার বুধের উপরও দৃষ্টি। ভালো অবস্থান হচ্ছে, একটা আকস্মিক ভালো পরিবর্তন এই বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে। খুবই ভালো পরিবর্তন হবে এবং বিভিন্ন দিক থেকে সফলতা পাবে। বুধের ম্যানেজমেন্ট, বুধের স্মরণশক্তি, বুধের ব্যবসায়িক মনোভাব, চিন্তাধারা, বুধের বাণী, বুধের চতুরতা, এগুলো কিন্তু সমস্ত কাজ করবে এবং প্রভাবিত করবে বৃশ্চিক রাশিকে এই সময়কালে।
অবস্থানগুলো যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনু রাশিকে, যেটা হচ্ছে একদম ওই দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, সুখের ঘরের উপর থাকছে। ভৌতিক সুখ যথেষ্ট লাভ করাবে এই সময়কালে, কিংবা যারা কস্টলি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকেও ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে থাকবে। লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসায়িকদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। একটা খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে অষ্টম ঘরে, যেরকম শিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রভাবিত হবে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, এগুলো কিন্তু মারাত্মক হতে যাচ্ছে যারা শিক্ষার লাইনে রয়েছেন, বিশেষ করে যারা গবেষণার লাইনে রয়েছেন, যারা রিসার্চ করছেন কোনো বিষয়ের উপর, যারা মহাকাশের উপর গবেষণা করছেন, যারা মেডিকেল নিয়ে গবেষণা করছেন, তারা খুবই এই সময়কালে সফলতা পাওয়ার প্রবল সময় থাকছে। আর যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এটা সাংঘাতিক নক্ষত্র, খুব পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ ছিল হচ্ছে শ্রীরামচন্দ্রের কাঁধে, এবং এই পুনর্বসু নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে অদিতিমা। অদিতিমা হচ্ছে সূর্যদেবের মাতা, অর্থাৎ সূর্য বংশ। তো ধনুষবাণ আমাদের সবার প্রিয়, প্রাণপ্রিয় পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কাঁধে ছিল। এই ধনুষবাণ থেকে কিন্তু অনেক কিছু বোঝায় মানুষের, যে শালীনতা, তারপরে দায়িত্ব, কর্তব্য, ন্যায়, ধৈর্য, একাগ্রতা, এগুলো কিন্তু বুঝায়। অর্থাৎ এটাও কিন্তু এই সময়কালে এই বৃশ্চিক রাশিকে প্রভাবিত করবে, যে প্রত্যেকটা নক্ষত্রের যে প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে এই বৃশ্চিক রাশির উপর। বৃশ্চিক রাশির যে একটা অধৈর্য, একটা একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে থাকে, যে নিজের কাজ নিজেই ভণ্ডুল করে দেয়, সবার লাস্টে এমন গণ্ডগোল অশান্তি করে নেবে। তো সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। একটা ধৈর্য, একটা শালীনতা বোধ থাকবে, একটা কাজ করার একাগ্রতা চলে আসবে, এবং নিজের কাজকে কিভাবে সাকসেস করবে সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে। তৃতীয় চরণটা হচ্ছে এই মিথুন রাশিতে, যার বিস্তার হচ্ছে 26°40' থেকে একদম 30° পর্যন্ত হয়। তো তৃতীয় চরণে অবস্থান করা মানে মিথুন রাশি হয়ে যাচ্ছে। আর মিথুন রাশির কি হচ্ছে, রাশিটাও মিথুন হয়ে গেল, আর নবাংশ মিথুন হয়ে গেল। তাহলে গুরু প্লাস বুধ, অর্থাৎ বুধ আর গুরুর কিন্তু এখানটাতে সংমিশ্রণ হচ্ছে। অর্থাৎ গুরুর জ্ঞানের সাথে কিন্তু বুধের গুণগুলো যথেষ্ট লেগে যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালে মাইন্ড যথেষ্ট ভালো কাজ করবে, চিন্তাধারাটা সম্পূর্ণ এগিয়ে যাবে, যে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুব ভালো হচ্ছে। আর্থিক দিকটা যথেষ্ট এই সময়কালে মজবুত হবে। ধনসম্পত্তির ঘরের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের মূল ত্রিকোণ রাশির উপর, অর্থাৎ আকস্মিকভাবে কিন্তু আর্থিক লাভ জিনিসটাকে বোঝাচ্ছে। যারা ফাইন্যান্সের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাব পাবে। তবে জীবন কিন্তু ভালো মন্দ দুই রকমভাবেই মিশ্রিত, কোনো সময় ভালো তো কোনো সময় খারাপ। তো বুধের নবাংশে এই তৃতীয় চরণে আসা মানে যে এরা ম্যানেজমেন্ট জিনিসটাকে ভালো করতে পারবে। অর্থাৎ সংঘর্ষের মধ্যে থেকেও যদি কোনো রকম খারাপ সময় আসে, সেই সময়টাকে পার করে নিজের ম্যানেজমেন্ট দক্ষতার নিজের দক্ষতার দ্বারা সেই জায়গাটাকে কিন্তু ম্যানেজমেন্ট করে এগিয়ে যাবে। অর্থাৎ সমস্যা আসলেও সেই সমস্যাকে গায়ে লাগাবেন, যে কি হয়েছে, আমি পারবো করতে, আমার দ্বারা সম্ভব, আমি এগিয়ে যেতে পারবো। কারণ গুরুর জ্ঞান এই অন্ধকার ঘরকে আলোকিত করে দিবে। আর বুধের স্মরণশক্তি, অর্থাৎ যথেষ্ট জ্ঞান আর স্মরণশক্তি একত্রিত হয়ে সম্পূর্ণভাবে বৃশ্চিক রাশির জীবনযাত্রাটাকে চেঞ্জ করে ফেলবে। কথা বলার ভঙ্গি টঙ্গি সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সামনের ব্যক্তিকে অতি সহজে আকর্ষণ করতে পারবে। এবার গুরুর কিন্তু দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বাণী সংক্রান্ত ঘর, বাণীর কাজ। তাহলে বাণীর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেলসের কাজে, মিডিয়ার কাজে, আইনের দিক থেকে যারা ওকালতি কাজ করছেন সেদিক থেকে বিশেষভাবে পারবে। এই সময়কালে টাকা পয়সাকে ম্যানেজমেন্ট করতে পারবে, ভালো জায়গায় লাগাতে পারবে টাকা পয়সাকে। এই সময়কালে কর্মসূত্রে সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী বা ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িক, তাদের বিদেশ যাত্রা হবে কর্মসূত্রে, বা যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কর্মলাভের জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে এই সময়কালে। লাভের একাধিক রাস্তা থাকছে এই সময়কালে, লাভের জায়গাটা যথেষ্ট ভালো, বুঝতে পারবে যে কোথা থেকে লাভ আসছে, সেই জায়গাগুলোকে বুঝতে পারবে, এবং তার সাথে চিনতে পারবে যে নিজের যে পরিবেশে যে গুপ্ত শত্রু, যে শত্রুগুলো দীর্ঘদিন ধরে ক্ষতি করছে, এই সমস্ত জায়গাগুলোকে যথেষ্ট চিনতে পারবে। অর্থাৎ এই সময়কালে যেরকম সময়কে মূল্য দেবে, সেরকম নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সময়ের সাথে সাথে তালে তাল মিলিয়ে কিভাবে যেতে হবে, এটা কিন্তু বুঝতে পারবে বৃশ্চিক রাশি।
খুবই ভালো সময়। দেবগুরু বৃহস্পতির এই চরণ যে পরিবর্তন হচ্ছে, সম্পূর্ণভাবে ব্যবসার মানচিত্র বা কর্মের মানচিত্রটাকে চেঞ্জ করবে। এর আগে বিষ লগ্নে ছিল, তখন কী হচ্ছিল যে নিজের প্রতিভা, নিজের গুণ এগুলো কর্মক্ষেত্রে চলে আসছিল। এবার কি হবে, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতাটা চলে আসবে, যে আমাকে ম্যানেজ করে চলতে হবে, কিভাবে পরিবেশের সাথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এইগুলো থাকবে। চতুরতা থাকবে বাণীর মধ্যে। ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকবে যে কিভাবে টাকা পয়সাকে হ্যান্ডেলিং করব, কিভাবে নিয়ে যাব, আরও বৃদ্ধি করব, পয়সাকে পয়সা দিয়ে কিভাবে বৃদ্ধি করবে, এগুলো জিনিস করতে পারবে। এ সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের আকস্মিকভাবে উত্থান দেখা যাবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, সব দিক থেকে উন্নতি। পিতামাতাদের সন্তানের প্রতি যে একটা দায়িত্ব, কর্তব্য, সন্তানের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হবে পিতামাতারা। সন্তান যে কর্ম করুক সেই কর্মের উন্নতির যোগ, বা যারা কর্মের চিন্তা করছেন, সন্ধান করছেন কর্মের, সেই জায়গাগুলো পাবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। সব দিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে। বা যারা দীর্ঘদিন আগে কোনো জায়গাতে টাকা পয়সা মানে কাজে লাগিয়েছিলেন, সেই জায়গা থেকে একটা লাভ উঠে আসা, এইগুলো জিনিসও কিন্তু বুঝাচ্ছে। যারা আবার ইন্স্যুরেন্সের কাজগুলো করছেন, এলআইসির মতন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো দুর্দান্ত এই সময়কালে হবে। অর্থাৎ সবই ভালো থাকছে এখান এই 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 নবাংশে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তবে এটাও ঠিক যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু অবস্থান করছে পঞ্চম ঘরে, অর্থাৎ যে কোনো কাজ করতে হলে হিসাব মেনটেন করে করতে হবে। হিসাব কিন্তু করতে হবে, হিসাবের সাথে চলতে হবে, ন্যায় পথে চলতে হবে, মিথ্যাকে কোনো সময় আশ্রয় দেওয়া যাবে না, ধর্মের পথে চলতে হবে, আলস্যকে ত্যাগ করে এগিয়ে যেতে হবে। শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে। 3 তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, তখন বৃশ্চিক রাশির জীবনযাত্রা অন্য মাত্রায় চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন এই সময়কালে। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।